সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অবশ্যই এক্ষেত্রে সাকিবেরও কিছু দোষ ছিল। 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা রেমুনারেশন নেয়, অথচ 1000 টাকা কনভেন্সের জন্য ঝগড়া করে। বিদেশের অনেক শিল্পীদেরকে নকল করে, পোশাকে নকল করে, হেয়ার স্টাইলে নকল করে, তারপরে গেট আপে নকল করে, অভিনয়ে নকল করার চেষ্টা করে। ফাইনালি শিল্পী সমিতি নির্বাচন তো হয়ে গেল। আমার একটা প্রশ্ন হচ্ছে, শাকিব খানকে এখন আর শিল্পী সমিতি কিংবা এফডিসির অন্য কোনো বড় ধরনের কার্যক্রমে ওইভাবে অ্যাক্টিভ দেখা যায় না। এর পেছনে রিজনটা কি? অ্যান্ড এফডিসির প্রধান দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কি শাকিব খানের সুসম্পর্ক নেই? আমাদের এখানে দুটি জিনিস কাজ করে। একটি হচ্ছে ঈর্ষা, যে একজন আরেকজনের সাফল্যকে সহ্য করতে পারে না। আরেকটা হচ্ছে যে তাকে কিভাবে ছোট হেয় করা যায় কিংবা তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা যায়, এটি একটি মানসিকতা আছে। তো সেদিক থেকে আমি বলবো যে সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সাকিবকে ছোট করা, সাকিবের মর্যাদাহানি করা, এটা হয়েছে। অবশ্যই এক্ষেত্রে সাকিবেরও কিছু দোষ ছিল। সাকিবের একটাই দোষ আমি বলবো, সেটি হচ্ছে সে পরিচালকদের সাথে সুসম্পর্কটা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারে নাই। মানে আমার সাথে মনে করো আমার সিনেমার সাথে শুটিং করছে, আমার সাথে কাজ করছে, কিন্তু পেশাগত দিক থেকে যে আমার সাথে কাজ করে আমাকে খুশি করে, অর্থাৎ আমার স্যাটিসফ্যাকশন দিয়ে যে হ্যাঁ আমার ভালো মতো শুটিং করছে, ভালো মতো ডাবিং করছে, টাইম মতো আসছে, এই যে আমার কাজের মধ্যে পেশাগতভাবে আমাকে হ্যাপি করে যে আমার সাথে তার এই সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী করা, এটি সে করে নাই। এই ক্ষেত্রে একটা তার গ্যাপ আছে। এটা আমি কেন, বাংলাদেশের সব পরিচালক বলবে। প্রযোজকের সাথে তার কী সম্পর্ক সেটা আমার জানার ব্যাপার না। আমি একজন পরিচালক হিসেবে বলবো যে এই জায়গায় তার ত্রুটি আছে। এই ত্রুটির ক্ষেত্রে দেখা গেছে যখনই শাকিব খানের বিরুদ্ধে কোনো একটা কিছু ব্যবস্থা কেউ নিতে গেছে, কোনো একটা পদক্ষেপ কেউ নিচ্ছে, তখন কোনো পরিচালক তার পাশে দাঁড়ায় নাই। অনেকেই মন্তব্য করে থাকেন যে শিল্পী সমিতির নির্বাচন হয় ঠিকই, নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিতদের দায়িত্বে নাকি চলচ্চিত্রের কোনো সুফল পাওয়া যায় না। এই বিষয়টা নিয়ে আপনার কি অপিনিয়ন? চলচ্চিত্রের সুফল আসলে শিল্পীরা দিতে পারে না। শিল্পীদের হাতে চলচ্চিত্রের সুফল দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। এটা দিতে পারে পরিচালক। একজন প্রযোজক সে যদি একটি ছবির বাজেট যা হয় সেটি যদি সে মানে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে পারে, অর্থাৎ যে টাকা লাগবে বাজেট অনুসারে, সেটা যদি প্রযোজক যথার্থভাবে যোগান দিতে পারে, আর একজন পরিচালক যদি তার মেধা দিয়ে সেই গল্পটাকে সুন্দরভাবে সুনির্মাণ করে যদি দর্শকদের সামনে উপস্থাপন করতে পারে, তাহলে চলচ্চিত্রের উন্নতি হবে। শিল্পীরা কী করবে? শিল্পীদের কাজ হচ্ছে যাতে চলচ্চিত্রটা ক্ষতিগ্রস্ত না হয় সেইটা খালি লক্ষ্য করা। যে আমি একজন শিল্পীর ডেট নিলাম, শুটিংয়ের ডেট, ডাবিংয়ের ডেট, টাইম মতো সে যদি আসে, সে যদি যথাসময় আমার ডেট অনুসারে সে শুটিং করে এবং তার চরিত্র অনুযায়ী যদি সে গেট আপ মেকআপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ায় এবং সে যদি তাকে উজাড় করে দিয়ে অভিনয় করে চরিত্রের সাথে একাত্ম হয়ে, তাহলে শুরু সফল হবে। এইটুকু হচ্ছে শিল্পীদের কাজ, আর কোনো কাজে শিল্পীদের না। শিল্পীদেরকে চলচ্চিত্র হলে চালানোর ব্যাপারে কোনো ভূমিকা নাই, গল্প নির্বাচন করার কোনো ভূমিকা নাই, মেকিংয়ের ক্ষেত্রে পরিচালককে সহযোগিতা করার মতো নাই। আমি অনেকবার বলছি যে আমাদের দেশের শিল্পীরা বিদেশের অনেক শিল্পীদেরকে নকল করে, পোশাকে নকল করে, হেয়ার স্টাইলে নকল করে, তারপরে গেট আপে নকল করে, অভিনয়ে নকল করার চেষ্টা করে। কিন্তু যে জিনিসটি নকল করা উচিত, যে তা বিদেশি শিল্পীদের আচরণ, তাদের ব্যবহার, তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সেটা এরা নকল করে না। এটি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় কথা, সবচেয়ে দুঃখের কারণ। এবং বিদেশি শিল্পীরা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের শিল্পীরা যে সিনসিয়ার কাজের প্রতি, তাকে যদি কোনো শিল্পীকে যদি বলা হয় আপনার শুটিং কাল সকাল 6টায় শুরু হবে, আপনাকে 4টায় আমরা চাই সেটে বা লোকেশনে, আপনার মেকআপ নিয়ে রেডি হতে 2 ঘন্টা লাগবে, আপনার 2 ঘন্টা আগে আসতে হবে, সেটাই কিন্তু করে। আমাদের দেশের শিল্পীদের এরকম খুব বিরল 2-4 জন করে, আগের দিনে করতো। আমি বলবো এটি যদি বলি, এটি মান্না, দিতি, ইলিয়াস কাঞ্চন পর্যন্ত ছিল।
এরপরে আর এটা নাই। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের চলচ্চিত্রের এই পতনের আরেকটি মূল হচ্ছে শিল্পীরা যে কাজটা করে সেটি হলো এখন তার ছবি চলুক আর না চলুক রেমুনারেশন নিয়ে এত মানে করে যে বার্গেনিং করে এবং আকাশ ছোঁয়া অনেকটা সময় আছে যে একেবারে মানে একটা অযৌক্তিক দাবি করে এবং দাবি করার যা হোক নেগোসিয়েশন করে যখন একটা জায়গায় আসে তারপরে সেটা নেওয়ার জন্য কয় শিফট শুটিং করার পরে সেটা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আগে কিন্তু এরকম ছিল না। আগে প্রডিউসারদের দুটি দিক ছিল খুব সহজ ছবি বানানো। একটা দিক ছিল যে ছবির ঘোষণা করলে 2-4 দিন শুটিং করলেই দেখা যেত যে বিভিন্ন হল মালিকরা এসে ওই প্রডিউসারের সাথে যোগাযোগ করত যে আপনার ছবিটা নির্মিত হচ্ছে, আমি এই ছবিটা আমার হলে চালাতে চাই, এই নেন 20,000 টাকা অ্যাডভান্স দেখে গেলাম। তো এরকম দেখা যেত যে বিভিন্ন হল থেকে ওই প্রডিউসারের 20 লাখ 15 লাখ টাকা অ্যাডভান্সে চলে আসতো। এবং আরও হতো যে শিল্পীরা টাকার জন্য পিড়াপিড়ি করতো না। হয়তো দেখা যেত একজনের 5 লাখ টাকা রেমুনারেশন বা 4 লাখ টাকা রেমুনারেশন, অর্ধেক টাকা নিত, বাকি অর্ধেক কী হতো ছবি রিলিজের পরে দিয়ে দিন ভাই, আগে আপনার দেওয়া লাগবে না, আপনাকে সুন্দর করে ছবি শেষ করেন। এবং রিলিজের পরে তখন কী হতো যে একজন প্রযোজকের অনেক রিল্যাক্স হয়ে যেত। শিল্পীদের 5-7 লাখ টাকা সে বা 10-20 লাখ টাকা পর্যন্ত এরকম হয়েছে যে শিল্পীদের বাকি রাখতে পারছে। তাহলে এদিকে 10-20 লাখ টাকা, ওদিকে হল থেকে 10-20 লাখ 15-20 লাখ টাকা পাইলো, তো তার যে 30-40 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে, এই প্রেশারটা তার হচ্ছে না। তো সেই স্মুথলি একটা ছবির শুটিং শেষ করতে পারছে। শুটিং শেষ করে যখন হলে দিচ্ছে ছবি চলছে, টাকা শিল্পীরাও পাচ্ছে, শিল্পীদের বাসায় প্রযোজক ভারী বেড়ে মিষ্টি নিয়ে হাজির হচ্ছে যে এই নেন আপনার টাকা, আর এই নেন আরেকটা ছবির সাইনিং, পরের ছবির ডেট দেন। এইটা ছিল সিস্টেম এবং সেইভাবে ছবি হতো, প্রযোজকের গায়ে লাগতো না। আর এখন কি হচ্ছে, অর্ধেক শুটিং করে সব টাকা নেওয়ার বায়না ধরছে, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা রেমুনারেশন নেয়, অথচ 1,000 টাকা কনভিন্সের জন্য ঝগড়া করে ওটার সময়। এগুলো হয়। তাই এই জায়গাটা হচ্ছে খুবই বেদনাদায়ক। এই জন্য প্রযোজকটা তাদের সম্মান বাঁচে না দিয়ে তারা চলে গেছে, আর পরিচালকটা যারা এই কাজটাই শিখছে আর কিছু শেখে নাই, তারা এটা মাটি কামড়ায় পড়ে আছে। এটা হচ্ছে আসল কথা।